হ্যালো স্টুডেন্টস, অঙ্ক পড়ায় তোমাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা ক্লাস 7-এর 22 নম্বর চ্যাপ্টার অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধান এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টারটির শুরুতে প্রথমেই দেখে নিচ্ছি যে সমীকরণ, এই যে আমরা সমীকরণ গঠন করব, এই সমীকরণ আমরা কাকে বলবো। তো দেখো, যে যদি আমাদেরকে কোনো একটা গল্প বলে দেওয়া থাকলো, সেই গল্পটাকে আমরা গণিতের ভাষায় প্রকাশ করছি কোনো একটা চলরাশির সাহায্যে, অর্থাৎ এক্স ওয়াই জেড, এই সমস্ত চলরাশির সাহায্যে যখন আমি তাকে প্রকাশ করব, সেখানে চলরাশি থাকবে এবং ধ্রুবক রাশি 1 2 3 4 এরকম সংখ্যাগুলো থাকবে এবং ইকুয়ালস টু এই চিহ্নটা থাকবে। তাহলে এই তিনটে জিনিস যেখানে থাকবে, তখন তাকে আমরা সমীকরণ বলবো। তবে সমীকরণের ক্ষেত্রে এই চলরাশি থাকা কিন্তু বাধ্যতামূলক। ধরো যে এক্স ইকুয়ালস টু 0, তাহলে এটাকে কিন্তু আমরা সমীকরণ বলতে পারবো। কিন্তু ধরো 4 - 3 এটা সমান সমান 1 হয়, তাহলে এটা একটা অভেদ। এটা কিন্তু সত্য কথাই লেখা রয়েছে, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। কিন্তু এখানে দেখো কোনো চলরাশি নেই, তাহলে এটাকে আমরা অভেদ বলবো। কি বলবো? বলবো এটা একটা অভেদ। কিন্তু এটাকে আমরা সমীকরণ বলতে পারবো না। তাহলে এই চ্যাপ্টারে দেখতে পাচ্ছি সমীকরণ গঠন করতে হবে এবং তার আবার সমাধানও করতে হবে। তাহলে আমরা প্রথমে সমীকরণ গঠন করব এবং তার সমাধান করব। তাহলে সমীকরণ কাকে বলে সে তো বুঝতে পারলাম। এবার এই সমীকরণের সমাধান করে আমরা যে মানটা পাবো, এক্স এর যে অ্যান্সারটা পাবো, তাকে বলা হয় সমীকরণের বীজ। ধরো একটা উদাহরণ হিসাবে আমি তোমাকে বললাম যে এক্স প্লাস 20 সমান 25। তাহলে এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে কি হচ্ছে দেখো, এক্স এর জায়গায় যদি 1 বসাচ্ছি, তাহলে 1 যোগ 20 সমান 25। তো 1 আর 20 যোগ করলে কি 25 হয়? 1 আর 20 যোগ করলে তো 21 হয়। তাহলে এক্স এর জায়গায় 1 বসানো যাবে না। যদি এক্স এর জায়গায় 2 বসাই, তাহলে 2 যোগ 20 সমান 25, এটাও সম্ভব নয়, তাহলে এটাও হবে না। 3 যোগ 20 সমান 25, এটাও সম্ভব নয়, তাহলে হবে না। 4 যোগ 20 সমান 25, না, এটাও সম্ভব নয়। কিন্তু দেখো 5 যোগ 20 সমান কিন্তু 25। তাহলে এক্স এর জায়গায় কত বসালাম? এক্স এর জায়গায় বসালাম 5। তাহলে এই সমীকরণটির বীজ হবে 5। কারণ এক্স এর জায়গায় যে মানটা বসিয়ে আমরা সমীকরণটিকে সিদ্ধ করতে পারবো, সেই মানটাকে বলা হয় সমীকরণের বীজ। বোঝা গেল? এবারে এই যে এক্স, এটার মান তো আমাদের অজানা। এই অঙ্কের ক্ষেত্রে এক্স এর মান 5 বেরোলো, কিন্তু আমি যদি এখনই বলে দিই যে এক্স প্লাস 3 সমান 5, তাহলে এক্স এর জায়গায় কত বসাতে হবে বলতো? এক্স এর জায়গায় কিন্তু 2 বসাতে হবে। এক্স এর জায়গায় যদি 2 বসাই, তবে 2 যোগ 3 সমান 5 হবে। তাহলে এক্স এর মান এই অঙ্কটার ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। তাহলে এই এক্স ওয়াই জেড এগুলো চলরাশি, এদেরকে বলা হয় অজ্ঞাত সংখ্যা। মানে জ্ঞাত নয়, যাদের মান আমরা জানি না, তাদেরকে বলা হয় কি? অজ্ঞাত সংখ্যা। এবারে আমরা তোমাদের বইয়ে যে উদাহরণ দেওয়া রয়েছে, সেইখান থেকে কিছু অঙ্ক করে নিচ্ছি। তোমাদের বইয়ে 252 পেজে নিজে করি 22.1 এখানে দেওয়া রয়েছে, এই কিছু অঙ্ক দেওয়া রয়েছে, বলা রয়েছে এই সমীকরণগুলি এক্স এর কোন মানে সিদ্ধ হয় সেটা হিসাব করতে হবে। তাহলে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে? এক্স প্লাস 4 সমান 9। বলো, এক্স প্লাস 4 সমান 9, এক্স এর জায়গায় কত বসালে এখানে তার সঙ্গে 4 যোগ করলে 9 হবে? এক্স এর জায়গায় যদি 1 বসায়, তাহলে কি 9 হচ্ছে? দেখো হচ্ছে না। 2 বসালেও 9 হচ্ছে না, 3 বসালেও হচ্ছে না। এইভাবে করতে করতে যখন দেখছো আমি এক্স এর জায়গায় 5 বসিয়ে দিচ্ছি, তখন কিন্তু মানটা 9 হয়ে যাচ্ছে। তাহলে কি বলেছে? এই সমীকরণে এক্স এর কোন মানে সিদ্ধ হয়? তাহলে এক্স প্লাস 4 সমান 9 সমীকরণটি সিদ্ধ কখন হবে? সমীকরণটি সিদ্ধ হয় যখন যখন x সমান কত? 5। তাহলে x এর মান যখন 5 হচ্ছে, তখন সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার আমরা 2 এর অঙ্কটিতে চলে যাচ্ছি। 2 এর অঙ্কে আছে দেখো x - 2 সমান 4। বলো x এর জায়গায় কত বসালে তাতে থেকে 2 বিয়োগ করলে 4 হবে? অবশ্যই তোমরা সবাই জানো
যে এক্স এর জায়গায় যদি আমরা 6 বসাই তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4 হবে। তাহলে এই ক্ষেত্রে সমীকরণটি কখন সিদ্ধ হবে? যখন এক্স সমান 6 হবে। এবার চলো 3 এর অঙ্কটি করব আমরা। 3 এর অঙ্কটির ক্ষেত্রে আছে 7x ইকুয়ালস টু 42। 7x মানে কি? 7 ইনটু x। এখানে কোনো চিহ্ন নেই মানে এখানে গুণ চিহ্ন রয়েছে। তাহলে বলো 7 এর সঙ্গে কত গুণ করলে 42 হয়? 7 এর সঙ্গে 6 গুণ করলে 42 হয়। তাহলে এইটির অ্যান্সারও হয়ে যাবে x সমান 6। x এর জায়গায় 6 বসালে সমীকরণটি সিদ্ধ হচ্ছে। অন্য যে কোনো মান বসিয়ে রাখো, এটি সিদ্ধ হবে না। এবারে চলে যাচ্ছি আমরা 4 এর অঙ্কটিতে। 4 এর অঙ্কটিতে আছে x/3 সমান 2। তাহলে কতকে 3 দিয়ে ভাগ করলে 2 হবে? বলো কতকে 3 দিয়ে ভাগ করলে 2 হবে? 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে না? দেখো অঙ্কগুলো এমন ভাবে দেওয়া আছে 6 কে যেন ছাড়তেই পারছে না, সব উত্তরগুলো 6 আসলো। তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে কত আসছে অ্যান্সার? 2 আসছে। তাহলে এখানেও x এর জায়গায় কত হবে? 6 হবে। x এর জায়গায় যদি আমরা 6 ব্যবহার করি তবেই সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে একমাত্র প্রথম অ্যান্সারটি x ইকুয়ালস টু 5, বাকি সবগুলো x সমান 6, x সমান 6, x সমান 6। তাহলে নিজে করে 22.1 এর অঙ্কগুলো বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব কোষে দেখি 22.1। তাহলে কোষে দেখি 22.1-এ কি আছে দেখো। বলেছে নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চল সংখ্যাগুলি লিখি। তাহলে সমীকরণের ক্ষেত্রে কি কি থাকতে হবে বলেছিলাম? আমি বলেছিলাম যে চলরাশি থাকতে হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড এ বি সি ডি এই সমস্ত চলরাশিগুলো থাকতে হবে। আর কি? ধ্রুবক থাকতে হবে, অর্থাৎ 0 1 2 3 4 এই সমস্ত সংখ্যাগুলো থাকতে হবে এবং ইকুয়ালস টু চিহ্নটা থাকতে হবে। তাহলে দেখো এই এ অপশনে এক্স রয়েছে এবং ধ্রুবক রয়েছে এবং ইকুয়ালস টু চিহ্নটাও রয়েছে। তাহলে 1 নম্বর সমীকরণ এটা অবশ্যই একটা সমীকরণ। এবং এর চল সংখ্যাগুলি কি কি? তাহলে এটার চলরাশি কি আছে বলো? এটার চলরাশি হলো এক্স। তাহলে এটা কি বলবো? এটি একটি সমীকরণ। এটি একটি সমীকরণ। তাহলে সমীকরণ হয়ে গেল। এবং এর চলরাশি কি? এর চলরাশি বা চল সংখ্যা কে? এক্স। হয়ে গেল অ্যান্সার। এবার চলে যাচ্ছে বি এর অঙ্ক। বিও দেখো এক্স রয়েছে, 4 অর্থাৎ ধ্রুবক রয়েছে এবং ইকুয়ালস টু চিহ্ন রয়েছে। তাহলে এটিও হয়ে যাচ্ছে একটি সমীকরণ এবং এরও চল সংখ্যা হচ্ছে এক্স। এবার চলে এসো সি। সি এর ক্ষেত্রেও দেখো টি। টি একটা চলরাশি। 3 এবং 21 এরা হলো ধ্রুবক রাশি এবং শূন্য রয়েছে। তাহলে সি অপশনটিও হয়ে যাচ্ছে, এটিও সমীকরণ এবং এর চলরাশি কিন্তু টি হবে। সি অঙ্কটার ক্ষেত্রে চলরাশি টি হচ্ছে। এবার ডি এর অঙ্কটিতে এসো। ডি এর অঙ্কটিতে আছে t/3 ইকুয়ালস টু 2। তাহলে এখানে চল সংখ্যাকে টি, ধ্রুবক সংখ্যা 3 এবং 2, মাঝখানে ইকুয়ালস টু চিহ্ন রয়েছে। তাহলে এটিও সমীকরণ হবে এবং যার চল সংখ্যা হবে টি। এবার ই এর অঙ্কটিতে এসো। ই এর অঙ্কটিতে কি বলছে? যে 2x + 1 = 11। তাহলে এখানে x রয়েছে, 1 2 11 ধ্রুবক রাশি রয়েছে এবং ইকুয়ালস টু চিহ্ন রয়েছে। তাহলে এটিও একটি সমীকরণ এবং যার চলরাশি হচ্ছে x। এরপরে 9 + 4 = 13। দেখো 9 4 13 সবাই ধ্রুবক। এখানে ইকুয়ালস টু রয়েছে কিন্তু কোনো চলরাশি নেই। এখানে কোনো x দেখতে পাচ্ছ? x কিন্তু এখানে বা ওয়াই জেড কিছুই নেই। তাহলে এটা কিন্তু সমীকরণ নয়। তাহলে যে সমীকরণ নয় তার চলরাশি তো এখানে দেখতে পাচ্ছ চলরাশি নেই। এবারে জি এরটাই চলে এসো। যেটা 10 - 3 = 7, এখানেও কোনো চলরাশি নেই। তাহলে এটাও সমীকরণ নয়। তারপর 20 = 4y। তাহলে এই যে y, এটা হলো কি? ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে চলরাশি এবং এখানে সমান সমানও রয়েছে। তাহলে এটিও হয়ে যাচ্ছে সমীকরণ এবং এর চল সংখ্যা হচ্ছে ওয়াই। তারপরে চলে এসো আরেকটা। আয়ে বলা হয়েছে 7 - x = 0। এখানে x চলরাশি আর এটা সমান রয়েছে। তাহলে চলরাশিও রয়েছে, ইকুয়ালস টু রয়েছে, ধ্রুবক সংখ্যা রয়েছে। তাহলে এটিকেও আমরা কি বলতে পারবো? এটিকে আমরা সমীকরণ বলতে পারবো যার চল সংখ্যা কি? চল সংখ্যা হচ্ছে x। তাহলে বোঝা গেল যে আমরা সমীকরণ কাদেরকে বলবো আর কাদেরকে সমীকরণ নয় বলবো। এবারে আমরা চলে যাচ্ছি যে কোষে দেখি 22.1-এ
3-এর দাগের আমাদেরকে একটা ছক দেওয়া রয়েছে। সেই ছকে কি বলেছে, যে একটা সমীকরণ দিয়েছে এবং চলের মান ওরা বলে দিয়েছে, দিয়ে বলেছে চলের মান সমীকরণকে সিদ্ধ করছে কি করছে না। তাহলে সিদ্ধ করলে বলবো সিদ্ধ করছে, আর সিদ্ধ যদি না করে তাহলে বলবো সিদ্ধ করছে না। তাহলে প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো, x+5 = 25, x+5 = 25। এবার বলছে চলের মান x=5। দেখো তো x এর জায়গায় 5 বসালে 5+5 কত হচ্ছে, 5+5 তো 10 হচ্ছে। 10=25, এটা কখনো হয়? 10 আর 25 কি সমান হয়? তাহলে এটা সিদ্ধ করছে না। তাহলে লিখে দেবে সিদ্ধ করছে না। আমি ক্রস দিলাম, তোমরা লিখবে সিদ্ধ করছে করছে না। ওকে, এবারে চলো দ্বিতীয় অঙ্কটিতে বলছে x+5 = 25, আর এক্স এর জায়গায় কত ইউজ করেছে, এক্স এর জায়গায় 8 ব্যবহার করছে। তাহলে 8+5 সমান কি 25 হয়? কখনোই হয় না। তাহলে এটাও সিদ্ধ করবে না। তারপরে এক্স এর জায়গায় 10 বসাতে বলেছে, 10+5 তো 15 হচ্ছে, 25 হচ্ছে না, এটাও সিদ্ধ করবে না। এক্স এর জায়গায় 15 বসাও, 15+5 = 25, না 15+5 = 20 হয়, তাহলে এটাও হবে না। তারপরে এক্স এর জায়গায় 20 ব্যবহার করতে দিয়েছে, দেখো তাহলে 20+5 সমান কিন্তু 25 হয়, তাহলে এটা সিদ্ধ করে। ওকে, এবার চলে এসো তারপরেটিতে, y-1 = 11, তাহলে y এর জায়গায় ব্যবহার করেছে 2। তাহলে y এর জায়গায় যদি 2 বসাই, 2 থেকে 1 বাদ দিলে কি 11 হয়, 2 থেকে 1 বাদ দিলে তো 1 হয়, তো এটা সিদ্ধ করছে না। y থেকে 1 বাদ দিলে 11, y এর জায়গায় এবার তোমাকে তোমার ইচ্ছে মতো একটা সংখ্যা বসাতে বলেছে, ধরো আমি 3 বসালাম, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, 11 হয় না, তাহলে সিদ্ধ করছে না। এবার বলেছে সিদ্ধ করছে, ওরা লিখে দিয়েছে, তাহলে কত বসালে সিদ্ধ করবে বলো তো। y এর জায়গায় যদি আমি 12 বসাই, তাহলে 12 থেকে 1 বাদ দিলে কত হয়, 12 থেকে 1 বাদ দিলে 11, তাহলে সিদ্ধ করে যাবে। এবার এই অঙ্কটিতে এসো, এক্স এর জায়গায় 3 বসাতে বলেছে, তাহলে 4 আর এক্স এখানে কি হয়ে আছে, 4 আর এক্স গুণ হয়ে আছে। তাহলে এক্স এর জায়গায় যদি 3 বসায়, তাহলে 3 4 12, কিন্তু বলেছে 12 = 24, তাহলে এটাও সিদ্ধ করছে না। এটাতে বলেছে এক্স এর জায়গায় 4, তাহলে 4 এর সঙ্গে 4 গুণ করলে 16, 16 = 24, এটাও সিদ্ধ করছে না। তাহলে এক্স এর জায়গায় কত বসালে সিদ্ধ করবে বলো তো, এক্স এর জায়গায় 6, যদি 6 বসায় তাহলে দেখো 4 6 24 হচ্ছে, তখন সিদ্ধ করবে। বোঝা গেল? তাহলে যেই মানটি বসালে আমাদের সমীকরণ সিদ্ধ করছে সেটি আমরা বসিয়ে দিলাম। এবারে চলে যাচ্ছি আমরা 254 পেজের অঙ্কগুলিতে। প্রথমে 4-এর দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো, নিচের ছকগুলি পূরণ করি এবং চল সংখ্যার কোন মানের জন্য সমান চিহ্নের দুদিকের মান সমান হচ্ছে সেটিতে গোল দিই। ওকে, তাহলে কি বলেছে, সব প্রথম কাজ কি করব, নিচের ছকগুলিকে পূরণ করব। তাহলে প্রথমে এখানে বলা হয়েছে পি, যে পি এর কিছু মান বলে দেওয়া রয়েছে, আর এখানে আছে p+12। তাহলে দেখো পি এর মান যদি 1 হয়, তাহলে p+12 মানে কত হবে, এই পি এর জায়গায় 1 বসাও, 1+12, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 13। পি এর জায়গায় যদি 2 বসায়, তাহলে 2+12 মানে 14। পি এর জায়গায় 3 বসালে 3+12 মানে 15। একই রকম ভাবে এখানে 16, এখানে 17, এখানে 18, 19, 20, 21, 22, এটা আমরা পাবো। এবার বলেছে ছকগুলি পূরণ করে এবং চল সংখ্যার কোন মানের জন্য সমান চিহ্নে দুদিকের মান সমান হচ্ছে সেটিতে গোল করতে বলেছে। তাহলে বলো কোন মানটার জন্য সমান হলো, সেটাকে গোল করব। তাহলে p+12 = 20, তাহলে কখন ডান দিকে 20 এসছে, দেখো p+12 = 20 কখন এসছে, এইখানে 20 এসছে। কোন মানের জন্য, যখন p এর মানটা 8, ওটাকে গোল করতে বলেছিল, গোল করে দিলাম। ওকে, এবার চলো 2 এর অঙ্কটিতে, 6m = 48, মানে 6 এর সঙ্গে m এর গুণফলটা 48। এখানে m এর মান বলা আছে 1, তাহলে m এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 6 এর সঙ্গে 1 গুণ করলে 6, তারপরে 6 এর সঙ্গে 2 গুণ করলে 12, তারপর 6 এর সঙ্গে 3 গুণ করলে 18, তারপর 4 6 24, 30, 36, 42, 48, 54 এবং 60। ডান দিকে কত রয়েছে, ডান দিকে রয়েছে 48। তাহলে 48 কখন পাচ্ছি, আবার দেখো যখন m এর মান 8 হচ্ছে, তখন ডান দিকে আমি 48 পাচ্ছি। তাহলে 8 কে গোল করে ঘিরে দিলাম। এবার 3 এর অঙ্কটিতে যাব। তো 3 এর অঙ্কটির ক্ষেত্রে কি আছে দেখো, বলা রয়েছে t/5 = 2। তাহলে কতকে 5 দিয়ে ভাগ করলে 2 হতে পারে। এবার t এর মান ওরা বলে দিয়েছে 1, তাহলে t এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে 1 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 1/5। তারপর t এর জায়গায় যদি 2 বসাই, তাহলে 2/5। t এর জায়গায় 3 বসালে 3/5, 4 বসালে 4/5, আর 5 বসালে 5/5, আর 5/5 মানে কাটাকুটি করে হয়ে যাচ্ছে 1।
তারপরে টি এর জায়গায় 6 বসাতে বলেছে, তাহলে 6/5, 7/5, 8/5, 9 বসালে 9/5 এবং 10 বসালে 10/5। এক্ষেত্রে কাটাকাটি করে পাচ্ছি 2। ডান দিকে কত আছে? ডান দিকে আছে 2। তাহলে 2 কখন পেলাম? যখন টি এর মানটা 10 হলো। তাহলে 10 কে গোল করে ঘিরে দিলাম। এবার 4 এর অঙ্কটিতে চলো। 4টিতে বলছে 7 - x = 5। x এর মান বলছে কত? 1। তাহলে বলো 7 থেকে 1 বাদ দিলে, 7 থেকে 1 বাদ দিলে কত? 6। তারপরে 7 - x, x এর জায়গায় 2 বসাতে বলেছে। 7 থেকে 2 বাদ দিলে 5। তারপরে 7 থেকে 3 বাদ দিলে 4। 7 থেকে 4 বাদ দিলে 3। 7 থেকে 5 বাদ দিলে 2। 7 থেকে 6 বাদ দিলে 1। 7 থেকে 7 বাদ দিলে 0। 7 থেকে 8 বাদ দিলে -1। 7 থেকে 9 বাদ দিলে -2। 7 থেকে 10 বাদ দিলে -3। আমাদের ডান দিকে কি রয়েছে? 5 রয়েছে। তাহলে এই 5 অ্যান্সারটা কোথায় পেয়েছি দেখো তো? এইখানে 5 পেয়েছি। তাহলে তখন x এর মানটা 2। x এর মান যদি 2 হয় তাহলে এই 7 - x এর মানটা 5 হবে। তাহলে এটা 2 হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপরে আমাকে মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েছে দেখো। 2x + 3 = 5। এখানে আমাকে 4টে বীজ দেওয়া রয়েছে। এই 4টে বীজের মধ্যে কোন বীজটা সঠিক? তাহলে x এর জায়গায় কত বসালে 2x + 3 = 5 হবে? আমি একটা একটা করে বসাচ্ছি। দেখো 1 যদি বসাই তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2 আর 3 যোগ করলে 5, তাহলে 1 হয়ে যাচ্ছে। বাকিগুলো হবে না দেখো। 2 যদি বসাই তাহলে 2 দিয়ে 4, 4 আর 3 যোগ করলে কত? 7, তাহলে 2 হবে না। 3 বসালে 3 দিয়ে 6, 6 আর 3 যোগ করলে 9, তাহলে 5 হচ্ছে না। 4 বসালে 4 দিয়ে 8, 8 আর 3 যোগ করলে 11, তাহলে 5 হচ্ছে না। তাহলে এই 1 এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার চলো তার পরেরটা। বলা রয়েছে y + 9 = 15। এদের মধ্যে কাকে বসালে y এর জায়গায় কত বসালে 15 হচ্ছে? প্রথমে 3 বসিয়ে দেখছি। 3 আর 9 যোগ করলে 12 হচ্ছে, 15 হচ্ছে না। তাহলে 3 অ্যান্সার হবে না। চলো এবার 4 বসাই। 4 যোগ 9 হচ্ছে 15? হচ্ছে না, তাহলে বাদ। তারপর 5 বসাও। 5 যোগ 9 হচ্ছে 15? না, তাতেও হচ্ছে না। 6 বসাও। 6 যোগ 9 তাহলে 15 হচ্ছে। তাহলে 6 হয়ে যাবে অ্যান্সার। এবার চলো তারপরেরটাই যাই। তাহলে এবার x এর জায়গায় প্রথমে আমি কত বসাবো? 2। তাহলে 5 এর সঙ্গে 2 গুণ করলে 10। 10 থেকে 1 বাদ দিলে 9। এখানে আছে 19, তাহলে 2 হবে না। চলো এবার 4 চলো। এখানে 4 যদি বসাই তাহলে 5 এর সঙ্গে 4 গুণ করলে 4 5 20। সেখান থেকে 1 বাদ দিলে 19। তাহলে এই 4, এই অ্যান্সারটা কিন্তু হবে। বাকি আর চেক করার প্রয়োজন নেই, যেহেতু 4 অ্যান্সার পেয়ে গেছি। অন্য দুটো ভুল অবশ্যই হবে। এবার চলো টি এর জায়গায় মান বসাবো। 8 এর সঙ্গে কত গুণ করলে 80 হবে? 8 এর সঙ্গে দেখো, 8 এর সঙ্গে 10 গুণ করলে 80 হয়। অপশনে দেখো 10 রয়েছে। বুঝা গেল? তারপর 3 এর সঙ্গে কত গুণ করলে 15 হয়? 3 এর সঙ্গে 5 গুণ করলে 15 হয়। তাহলে এটার অ্যান্সার হবে 5। 6 এর সঙ্গে কত গুণ করলে 36 হয়? 6 এর সঙ্গে 6 গুণ করলে 36 হয়। তাহলে পি এর জায়গায় 6 বসাতে হবে। তাহলে এইভাবে আমরা অ্যান্সার গুলো বের করলাম। এবারে আমরা চলে যাচ্ছি পরের অঙ্ক। পরের অঙ্ক বলতে 258 পেজ, নিজে করি 22.2। এই অঙ্কগুলিতে আমাদেরকে সমীকরণ দেওয়া রয়েছে, সেখান থেকে সমীকরণের বীজ বের করতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা কিভাবে আলাদা আলাদা সংখ্যা বসিয়ে মান বের করছিলাম দেখলে। আর এবার এইভাবে যদি আমরা চেক করতে থাকি যে এত মান বসাতে হবে, তাহলে ধরো এই সংখ্যাটা দেওয়া আছে x যোগ 3 4 7 8 3478, এর সঙ্গে কত যোগ করলে 7852 হবে। তুমি x এর জায়গায় কতবার মান বসাবে? x এর জায়গায় 1 বসাবে, 2 বসাবে, 3 বসাবে। ওই করতে করতে কতক্ষণ x এর জায়গায় মান বসাবে যে তার সঙ্গে 3478 যোগ করলে 7852 আসবে? তাহলে এটা করা অনেকটা কষ্টকর হয়ে যাবে। তখন আমরা কি করছি যে পক্ষান্তর পদ্ধতিতে কিভাবে মানগুলো বের করতে হয় সেটাই দেখছি। দেখো x যোগ 3 সমান রয়েছে কত? 15। এখান থেকে আমি x এর মান বের করতে চাইছি। তাহলে x এর মানটাকে কিভাবে বের করব? এখানে x এর সঙ্গে এই 3 কি আকারে আছে বলো তো? যোগ আকারে রয়েছে। বাম দিকে যা থাকবে ডান দিকে গিয়ে তার উল্টোটা হবে। যদি বাম দিকে প্লাস থাকে ডান দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, স্কোয়ার যদি থাকে তাহলে গিয়ে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার যদি থাকে তাহলে স্কোয়ার হয়ে যাবে। এক কথায় সমস্ত কিছু যখন বাম দিক থেকে আমরা ডান দিকে নিয়ে যাব তার উল্টোটা করব। বোঝা গেল? তো তাহলে দেখো এখানে x + 3 সমান কত রয়েছে? 15। তাহলে এখানে 3 কি আকারে রয়েছে? যোগ আকারে রয়েছে। যখনই আমি তাকে ডান দিকে নিয়ে যাব তাকে বিয়োগ করে দেবো। তাহলে x সমান 15 তো ডান দিকে ছিলই, তাহলে ও থাকলোই। আর এই 3 যাচ্ছে ডান দিকে। 15 -
3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x সমান 15 থেকে 3 বাদ দিলে কত বলো? 12। দেখো তাই হয় কিনা, x এর জায়গায় এখানে 12 বসাও, 12 আর 3 যোগ করলে 15। তাহলে এই যে আমাদের x এর মানটা বের করতে দিয়েছিল, তাহলে একের অঙ্কটি আমাদের হয়ে গেল যে x সমান 12। ওকে, এবারে আমরা যাচ্ছি দুইয়ের অঙ্কটিতে। দুইয়ের অঙ্কটিতে কি আছে বলো? y মাইনাস 3 ইকুয়ালস টু 10। তাহলে বাম দিকে কি আছে? মাইনাস, তাহলে ডান দিকে গেলে কি হবে? তাড়াতাড়ি বলো, কি হবে? প্লাস হবে। y সমান 10 প্লাস 3। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y এর মানটি হয়ে যাবে 13। এবারে তাহলে তিনের অঙ্কটি করব। তিনের অঙ্কটিতে আছে 5x সমান 25। 5-এর সঙ্গে x কি হয়ে আছে বলো? 5-এর সঙ্গে x গুণ আকারে রয়েছে, আর এই পারে গুণ থাকলে ওই পারে গিয়ে কি হয়? ভাগ হয়। তাহলে বা x সমান 25/5। কাটাকুটি করলে 5×5 = 25। তাহলে x এর মানটা আমরা কত পেয়ে যাচ্ছি? 5 পেয়ে গেলাম। এবার চলো করব চারের অঙ্কটি। চারের অঙ্কটিতে আছে y/3 সমান 2/9। তাহলে এই y এর সঙ্গে এই 3টা কি হয়ে আছে বলো তো? বাই আকারে আছে, মানে ভাগ আকারে আছে। যদি আমি এই y কে শুধু বাম দিকে রেখে এই 3 কে ডান দিকে নিয়ে যেতে চাই, তাহলে 2/9 এর সঙ্গে এই 3 কে কি করতে হবে? গুণ করতে হবে, কারণ এই পারে সে ভাগ ছিল। এবারে চলো এটা কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি যদি করি তাহলে 3×3 = 9। তাহলে y এর মানটা কত বেরিয়ে যাচ্ছে? y এর মানটা বেরিয়ে গেল 2/3। এবার চলো পাঁচের অঙ্কটি। পাঁচের অঙ্কটিতে রয়েছে 5x প্লাস 7 ইকুয়ালস টু 17। তো তাহলে দেখো এখানে x এর সঙ্গে 5 গুণ আছে এবং 7 যোগ আছে। কোন কাজটা আমাকে আগে করতে হবে? দেখো গুণ আছে, এটা x এর সঙ্গে বেশি যুক্ত আছে। আগে এটাকে যখন আমরা, তোমরা ক্লাস 6-এ ছিলে, তখন এটাকে কি লিখতে? x এর সঙ্গে 7 যোগ করে 5 গুণ, নাকি x এর সাথে 5 গুণ করে 7 যোগ? মনে পড়ছে? এটিকে কিন্তু তোমরা লিখতে x এর সঙ্গে 5 গুণ করে 7 যোগ। ওকে, আর যদি এমনটা হতো 5 ইন্টু এক্স প্লাস 7, এটাকে বলতে এক্স এর সঙ্গে 7 যোগ করে 5 গুণ। তো এটার ক্ষেত্রে কোনটা ঘটেছে? এক্স এর সঙ্গে 5 গুণ করে 7 যোগ। তাহলে গুণটা আগে বেশি কাছে, তারপরে 7 যোগ করেছো। তাহলে যেটা পরে করেছো আগে সেটাকে তাড়িয়ে দাও। ধরো যে আমি যদি আমাদের সম্পর্কের কথাগুলো বলতে থাকি, যে আমার ফ্যামিলির লোক রয়েছে তোমার সঙ্গে, পরিবারের লোকগুলো রয়েছে, তারপর বন্ধু রয়েছে। এবার সবাইকে নিয়েই তো আমরা থাকতে চাইবো। এবার যদি আমি তোমাকে বলি যে তুমি একজনকে নিয়ে থাকতে পারবে, তাহলে আগে কাকে বাদ দেবে? আগে বন্ধুগুলোকে দূরে সরিয়ে রেখে সাধারণত পরিবারকে রাখবে, যদি পরিবারের লোক তোমার বেশি কাছের হয়। আর তুমি যদি মনে করো যে না আমার কাছে বন্ধু বেশি কাছের, তাহলে পরিবারের লোকগুলোকে বাদ দিয়ে বন্ধুটাকে রাখবে। তাহলে কাছেরটাকে রেখে দূরের গুলোকে আমরা আগে বাদ দিই। তাহলে এই যে 5x+7, এই ক্ষেত্রে এই গুণ আর যোগের মধ্যে কোনটা বেশি কাছের সেটা বুঝতে হবে। সেটা আমরা কিভাবে পাচ্ছি? ক্লাস 6-এ এইটাকে আমরা যখন কথায় লিখেছিলাম যে এক্স এর 5 গুণের সঙ্গে 7 যোগ, তাহলে কোনটা কাছের আসলো? এক্স এর সঙ্গে 5 গুণটা বেশি কাছের, আগে এসেছে, তারপরে 7 যোগ করেছি। তাহলে এই 7টা পরে এসছে, তাহলে ওকে আগে তাড়িয়ে দাও। আমি এই 5-এর সঙ্গে এক্স কে তাড়াতে চাইছি না, ওরা একসঙ্গেই থাকুক। তাহলে এই যে +7 ছিল, +7 ওই পারে গেলে -7 হবে। এবার দেখো, তাহলে 5x সমান 17 থেকে 7 বাদ দিলে 10। এবার এবার কিন্তু 5-এর সঙ্গে x গুণ রয়েছে, অন্য কেউ আর নেই। তাহলে এবার তাড়ালে কিন্তু 5কেই তাড়াতে হবে। তখন আমার কাছে অপশন ছিল যে 5কে তাড়াবো নাকি 7কে তাড়াবো। সেক্ষেত্রে আমরা 7কে তাড়ালাম, কারণ 5 বেশি কাছের ছিল। আর এবারে শুধু 5ই আছে, আর কেউ নেই। তাহলে 5কে তাড়াতে হবে, এবার আর কিছু করার নেই। তাহলে 5-এর সঙ্গে x কি হয়েছে? গুণ আকারে রয়েছে। ডান দিকে গেলে 10/5। তাহলে 5×2 = 10। কাটাকুটি যদি করি, তাহলে এক্স এর মান কত হয়ে গেল? এক্স এর মান হয়ে গেল 2। ওকে, তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি কোষে দেখি 22.2। তো এই 22.2 এর যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেটাতে কি বলেছে? নিচের গল্পগুলো পড়তে বলেছে এবং সমীকরণ গঠন করতে বলেছে। মানে শুধুমাত্র সমীকরণ গঠন করবো, আর সমাধান করতে হবে না। এরপরে যখন আমরা পরের গুলোতে যাব, তখন আমরা সমাধান করব। কোষে দেখি 22.2 তে শুধু সমীকরণ গঠন করো আর ছেড়ে দাও। তাহলে প্রথম এই যে ফার্স্ট যে অঙ্কটি রয়েছে, সেটি সমীকরণ আমরা গঠন করব। সমীকরণ গঠন মানে বুঝতেই পারছো
যে এই যে গল্পটা দেওয়া রয়েছে, গল্পটাকে পড়বো, এই গল্পটাকে পড়বো এবং সেইটাকে আমরা গণিতের ভাষায় প্রকাশ করব। এক কথায় যেরকম তোমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করো, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করো, এটা বাংলা থেকে অঙ্কে ট্রান্সলেট করছি ধরে নাও। তো প্রথম যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটি কি বলেছে দেখো, আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তাহলে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, তাহলে আমার কাছে কতগুলি মার্বেল আছে সেটা যদি জানতে পারি তবেই তো প্রতিমার কাছে কতগুলি আছে বের করব। ধরো আমার কাছে 2টি মার্বেল আছে, তাহলে প্রতিমার কাছে তার 7 গুণ, মানে 2 গুণ 7 অর্থাৎ 14টি মার্বেল আছে। আমার কাছে যদি 3খানা মার্বেল থাকে তাহলে 3 গুণ 7, তাহলে 3 7 21খানা মার্বেল আছে। আমার কাছে কটা মার্বেল আছে তুমি সেটাই জানো না। যদি আমার কাছে কটা মার্বেল আছে সেটাই তোমার অজানা থাকে, তাহলে প্রতিমার কাছে কটা মার্বেল আছে সেটা কি বের করতে পারবে? পারবে না। তাহলে আমার কাছে কটা মার্বেল আছে সেটা কিন্তু অঙ্কে বলে দেওয়া নেই। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি আমার কাছে মার্বেল আছে এক্সটি, আমার কাছে মার্বেল আছে এক্সটি। কতগুলি মার্বেল আছে? এক্সটি মার্বেল আছে। খুব ভালো কথা। এবার বলেছে আমার মার্বেলের 7 গুণ মার্বেল আছে প্রতিমার কাছে। তাহলে প্রতিমার কাছে কতগুলি মার্বেল আছে বলো? তাহলে অতএব প্রতিমার কাছে মার্বেল আছে। প্রতিমার কাছে কতগুলি মার্বেল আছে? আমার কাছে যতগুলি তার 7 গুণ। তাহলে আমার কাছে তো মার্বেল আছে এক্সটি, তাহলে তার 7 গুণ, তাহলে 7 দিয়ে গুণ করলে পেয়ে যাব প্রতিমার কাছে কতগুলি মার্বেল আছে। x গুণ 7 অর্থাৎ 7xt, এতগুলি মার্বেল প্রতিমার কাছে আছে। এটা আমাদের অঙ্ক করে বেরোলো। আর এখানে বলে দিয়েছে প্রতিমার কাছে মার্বেল আছে 42টি। এ মা, আমি বলছি মার্বেল আছে 7xt, আর অঙ্কে বলে দেওয়া আছে 42টি, তাহলে কে মিথ্যে কথা বলছে? আমি নাকি অঙ্ক? কেউ মিথ্যে কথা বলছি না। আর যদি কেউ মিথ্যে কথা না বলি, দুটোই যদি সত্য হয়, সত্য তো আর দুরকম হতে পারে না, তার মানে নিশ্চয়ই দুটোই সমান। ধরো আমি বললাম আমার কাছে 10 টাকা আছে, আর তুমি বলছো যে না, আপনার কাছে 12 টাকার থেকে 2 টাকা কম আছে। কে মিথ্যে কথা বললো বলো? কেউ মিথ্যে কথা বলেনি। তার মানে দেখো এই দুটো সমান হয়, 12 থেকে 2 বাদ দিলে 10 হয়। কিন্তু আমি বললাম আমার কাছে 10 টাকা আছে, আর তুমি বললে আপনার কাছে 12 টাকার থেকে 1 টাকা কম আছে। তাহলে দুজনের মধ্যে কেউ না কেউ তো মিথ্যে কথা বলছি। কারণ 12 থেকে 1 বাদ দিলে 11 হয়, তার জন্য এটাকে আমরা সমান নয় লিখবো। তাহলে সমান তখনই লিখতে পারবো যদি দুটোই সত্য হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি পেলাম, যে প্রতিমার কাছে মার্বেল আছে 7xt, আর এখানে বলে দিয়েছে প্রতিমার কাছে মার্বেল আছে 42টি। তাহলে শর্তানুসারে 7x মানেও যত, 42 মানেও তত। তাহলে এই দুটো হচ্ছে সমান। আমাদেরকে কি করতে বলেছিল? সমীকরণ গঠন করতে বলেছিল। দেখো সমীকরণ গঠন হয়ে গেল। তাহলে অতএব নির্ণেয় সমীকরণ, নির্ণেয় সমীকরণ, সমীকরণটা কত হচ্ছে? 7x সমান 42। এটি হয়ে যাবে এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার। ওকে, এরপরে আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কের ক্ষেত্রে দেখো, এবার বিয়ের অঙ্কটিতে বলেছে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের কত গুণ? 4 গুণ। তাহলে তার ছেলের বয়স যত তাকে 4 দিয়ে গুণ করলে আমরা মিলন বাবুর বয়সটা পাবো। তাহলে ছেলের বয়স কত? বলা নেই। বলা না থাকলে কি ধরবো? যে কোনো চলরাশি। আমি এক্স ধরছি বলে যে তোমাদেরকে এক্স ধরতে হবে এমন কোনো কথা নেই। তুমি এক্স ওয়াই জেড যা ইচ্ছা তাই ধরতে পারো, কোনো ধ্রুবক ধরবে না, তাহলে হলো। তাহলে ধরি বা মনে করি, মনে করি কি, মিলন বাবুর ছেলের বয়স, মিলন বাবুর ছেলের বয়স কত বছর? কত ধরবো বলো? এক্স বছর ধরে নিচ্ছি। ওকে, তাহলে এক্স বছর ধরে নিলাম। তাহলে মিলন বাবুর ছেলের বয়স আমি ধরেছি কত? এক্স। তাহলে মিলন বাবুর বয়স কত বলো?
মিলন বাবুর বয়স। মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, তাহলে এক্স গুণ 4 বছর। তাহলে এক্স কে 4 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 4x বছর। এটা হয়ে যাচ্ছে কার বয়স? মিলন বাবুর বয়স। এবার বলছে আমাকে যে 5 বছর পর, 5 বছর পর, তাহলে 5 বছর পর মিলন বাবুর বয়স কত হবে আর ছেলের বয়সই কত হবে দেখি। 5 বছর পর মিলন বাবুর ছেলের বয়স, বলো 5 বছর পর কি হয়? 5 বছর বেড়ে যাবে। এখন বয়স যত আছে, 5 বছর পর 5 বছর বেড়ে যাবে। এখন 10 হলে 5 বছর পর 15 হবে, এখন 20 থাকলে 5 বছর পর 25 হবে। তাহলে এখন আছে কত মিলনবাবুর ছেলের বয়স? এখন আছে এক্স। তাহলে 5 বছর পর কত হবে? এক্স যোগ 5। 5 বছর বেড়ে গেল। যদি 5 বছর আগে বলতো তাহলে হতো এক্স বিয়োগ 5। ওকে, তাহলে 5 বছর পর কিন্তু 5 বছর বাড়বে, তাহলে এক্স প্লাস 5 বছর হয়ে যাবে মিলন বাবুর ছেলের বয়স। এবার 5 বছর পর মিলন বাবুর বয়স তাহলে কত হবে বলো? মিলন বাবুর এখন বয়স কত আছে? মিলন বাবুর এখন বয়স আছে 4x, তাই না? এই 4x আছে তো, তাহলে এই হচ্ছে 4x বছর, তার থেকে 5 বছর বেশি। দুজনেরই কিন্তু 5 বছর করে বাড়বে, তাই তো? নাকি মিলন বাবুর বয়স বেশি বলে 5 বছর বেশি বয়স বেড়ে যাবে? ছেলের বয়স ধরো 10, তাহলে 5 বছর পর হলো 15। আর মিলন বাবুর বয়স ধরো 50, তাহলে 5 বছর পর 60 হয়ে যাবে নাকি? তা হবে না তো। তার বয়স যতই হোক 5 বছরই বাড়বে। তাহলে মিলন বাবুর বয়স 4x ছিল, 5 বছর বেড়ে গেল। ওকে, তাহলে 5 বছর পর ছেলের বয়স এটা হয়েছে, আর মিলন বাবুর বয়স কোনটা হয়েছে? এটা হয়েছে। এবার বলছে যে 5 বছর পর মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ। ছেলের বয়সের 3 গুণ কথাটির অর্থ কি বলতো? ছেলের বয়সকে 3 দিয়ে গুণ করলে মিলন বাবুর বয়সের সঙ্গে সমান হবে। ধরো আমি বললাম যে তোমার যা বয়স আমার বয়স তার 3 গুণ, তোমার বয়স 10। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, তোমার বয়স 10 হলে তাহলে আমার বয়স কত হবে? 10 গুণ 3, অর্থাৎ 30 হয়ে যাবে। তোমার বয়স যদি 100 হয়, তাহলে আমার বয়স কত হয়ে যাবে? 300 হয়ে যাবে। এরে বাবা, 300 বছর বেঁচে গেছি, অনেক বাঁচা হলো। এবার অন্যদেরকেও সুযোগ দিতে হবে নাকি? আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে যত বয়স বলেছে তার 3 গুণ, মানে কি 3 দিয়ে যদি গুণ করি তাহলে মিলন বাবুর বয়সটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি লিখছি শর্তানুসারে। শর্তে কি পেয়েছি? তুমি প্রশ্নানুসারেও লিখতে পারো, হ্যাঁ, শর্তানুসারে মানে শর্ত অনুসারে, প্রশ্নানুসারে বলতে প্রশ্ন অনুসারে, একই ব্যাপার। তাহলে এখানে শর্তে কি বলা রয়েছে? শর্তে বলেছে যে মিলন বাবুর বয়স, মিলন বাবুর ছেলের বয়সের 3 গুণ। তাহলে মিলন বাবুর ছেলের বয়সটা x+5, তার 3 গুণ মানে 3 গুণ x+5। সেটা কত হবে? মিলন বাবুর বয়সের সঙ্গে সমান। তাহলে 3 × x+5 সমান 4x+5। এটাই হয়ে যাচ্ছে আমাদের সমীকরণ। আমাদের এখানে শুধু সমীকরণ গঠন করতে দিয়েছে, সমাধান করতে দেয়নি। তার জন্য শুধু সমীকরণ গঠন করছি। সমাধান করতে দিলে কিন্তু ক্যালকুলেশন করে এখান থেকে সমাধান করতে হবে, যেগুলো 22.3 22.4-এ গিয়ে আমরা করব। তাহলে নির্ণেয় সমীকরণটি, নির্ণেয় সমীকরণটি কত হচ্ছে? সরি, এখানে কমা দিয়ে লিখবে। 3 × x+5 সমান 4x+5। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 3-এর অঙ্কটাতে চলে যাব। তাহলে আগে আমরা এটা পরিষ্কার করে নিই। এরপরে দেখো, যখন আমরা সি এর অঙ্কটি করব, সি এর অঙ্কটিতে কি বলা রয়েছে? 187 টাকা আমি, দুলাল ও জাহির এমন ভাবে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পেল। তাহলে 187 টাকা 3 জনে মিলে ভাগ করছে, আমি, দুলাল এবং জাহির। কেমন ভাবে ভাগ করলাম? যে দুলাল আমার থেকে 5 টাকা কম পেল,
তাহলে দেখো দুলাল কত টাকা পেয়েছে, আমার থেকে 5 টাকা কম। তাহলে আমি ক টাকা পেয়েছি? যদি আগে জানতে পারি আমি ক টাকা পেয়েছি, তাহলে আমার থেকে 5 বিয়োগ করে দিলেই দুলাল ক টাকা পেয়েছে সেটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি আমি ক টাকা পেয়েছি। তাহলে বুঝতে পারছো যে কাকে ধরছি? যার মাধ্যমে অন্য কাউকে বলা রয়েছে। ধরো বললো যে চাঁদনির বয়স ঈশিতার থেকে 5 বছর বেশি। তাহলে এই যে চাঁদনির বয়সটা বেশি, চাঁদনি বড় ঈশিতার থেকে কত বছরের? 5 বছরের। তাহলে চাঁদনির বয়স বের করতে দিয়েছে, আমি ধরে নেবো ঈশিতার বয়সটা এক্স। তাহলে ঈশিতা যদি এক্স হয় তাহলে চাঁদনি কত হবে? x+5 হবে স্বাভাবিকভাবেই। তো সেই রকম ভাবে আমাদেরকে এখানে দেওয়া রয়েছে যে আমি য টাকা পেয়েছি, আমার থেকে কে? ওটা দুলাল, তাই তো? হ্যাঁ, দুলাল পেয়েছে 5 টাকা কম। তাহলে আমরা ধরে নেব যে আমি পেয়েছি এক্সট্রা। ধরি আমি পেয়েছি, আমি পেয়েছি কত টাকা? এক্স টাকা। তাহলে আমি এক্স টাকা পেলাম। এবার এই টাকাটা এবার কাকে দেব? দুলাল। দুলাল কত টাকা পাবে? এখান থেকে দুলালেরটা বের করি। দুলাল বাবু, দুলাল পেয়েছে, দুলাল কত পেয়েছে বলো? আমার থেকে 5 টাকা কম পেয়েছে। যাক, আমি তো বেশি পেয়েছি তাহলেই হবে। তাহলে দুলাল আমার থেকে 5 টাকা কম পেয়ে গেল। তাহলে x-5। আর কি বলেছে? জাকির আমার দ্বিগুণ টাকা পেলো। এ মা, এ তো পছন্দ হলো না। তাহলে জাকির কত পেলো? আমার দ্বিগুণ টাকা। দ্বিগুণ মানে 2 গুণ। আমি যত পেয়েছি তার ডবল টাকা পেয়ে নিয়েছে। তাহলে দেখো কত পেয়েছে? 2x টাকা পেয়েছে। তাহলে আমি পেলাম এক্স টাকা, দুলাল পেলো x-5 টাকা, আর জাকির পেলো কত টাকা? 2x টাকা। তাহলে এই তিনজন যত টাকা পেয়েছি সেটা যদি যোগ করে কি পাবো বলো তো? মোট যত টাকা ছিল। মোট কত টাকা ছিল? মোট 187 টাকা ছিল। তাহলে এই তিনজনের টাকা যোগ করলে তো 187 হবে। আমার মোট এক জায়গায় একটা টাকা রাখা ছিল, এই জায়গায় আমার টাকা রাখা ছিল, সেই টাকা আমরা ভাগ করে নিলাম তিনজন মিলে। তাহলে তিনজনের টাকা যদি যোগ করি তাহলে তো এই মোট টাকাটাই পাবো, নাকি? এই দেখো, দেখেছো? এখানে কিন্তু মানুষ হয়ে গেছে, সুন্দর করে তোমাদের দেখে হাসছে। চলো, অনেক হাসা হলো। তাহলে এবার করি। এই বলেছে কি 187 টাকা টোটাল বলা রয়েছে। তাহলে শর্তানুসারে, শর্তানুসারে কি দাঁড়াচ্ছে? আমার টাকা, তারপরে দুলালের টাকা, আর তারপরে জাকিরের টাকা, তিনজনের টাকার যোগফলটা 187। তাহলে নির্ণেয় সমীকরণটি, নির্ণেয় সমীকরণ কত দাঁড়াচ্ছে? নির্ণেয় সমীকরণটি দাঁড়াচ্ছে এক্স প্লাস x-5 প্লাস 2x সমান 187। এটা হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। চলো, এবার চলে যেতে হবে আমাদেরকে পরের অঙ্কে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে পরের অঙ্কটিতে যাব। এবারে ডি এর অঙ্কটি করব। ডি এর অঙ্কটিতে আছে দেখো, আমাদের গ্রামে 3,895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1,871 জন কম। তাহলে আমাদের গ্রামের টোটাল লোক সংখ্যা কত রয়েছে? 3,895 জন। তার মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা এত কম। তাহলে স্বাক্ষরটা কত সেটা যদি জানি, সেখান থেকে এটা বিয়োগ করলে অক্ষরহীনের সংখ্যা পাবো। কারণ অক্ষরহীন এতজন কম বলা রয়েছে। তাহলে স্বাক্ষরের সংখ্যা ধরে নিচ্ছি একজন। ধরি আমাদের গ্রামে, আমাদের গ্রামে স্বাক্ষর মানে যাদের অক্ষর জ্ঞান রয়েছে, স্বাক্ষর সংখ্যা কতজন? একজন। আর বলেছে যতজন আমাদের স্বাক্ষর রয়েছে তার থেকে 1,871 জন কম অক্ষরহীন। তাহলে আমাদের গ্রামে অক্ষরহীন সংখ্যা মানে অক্ষর জ্ঞানও নেই, অক্ষরহীন সংখ্যা কতজন বলো? x-1871 জন। তাহলে এতজন অক্ষরহীন রয়েছে, এরা কিন্তু অক্ষর জানে না, চেনে না। এবার এতজন পড়ালেখা জানে,
সাক্ষর, আর এতজন জানে না। তাহলে জানে এবং জানে না যদি যোগ করি তাহলে মোট জনসংখ্যা হয়ে যাচ্ছে না? তাহলে গ্রামের মোট জনসংখ্যা কত? ৩,৮৯৫। তাহলে শর্তানুসারে আমরা কি পাচ্ছি? এক্স প্লাস এক্স মাইনাস 1871 সমান ৩,৮৯৫। তাহলে এটাই হয়ে যাচ্ছে সমীকরণ। তাহলে অতএব নির্ণেয় সমীকরণ, নির্ণেয় সমীকরণটা কত দাঁড়াচ্ছে? এক্স প্লাস এক্স মাইনাস 1871 সমান ৩,৮৯৫। ওকে, এবারে চলে যাব আমরা পরের অঙ্কে। তাহলে এর অঙ্কটাতে কি রয়েছে এবার দেখো। এর অঙ্কটিতে বলছে কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2.2 অংশ হবে। তাহলে মূল সংখ্যাটি নিয়েই যত কাজ। তো ধরে নিচ্ছি মূল সংখ্যাটি এক্স। তাহলে ধরি মূল সংখ্যাটি, মূল সংখ্যাটি এক্স। তাহলে মূল সংখ্যাটি কত ধরা হলো? এক্স ধরা হলো। এবারে বলছে তাকে গুণ, কত দিয়ে গুণ? 12 দিয়ে। কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে, তাহলে সংখ্যাটিকে 12 দিয়ে গুণ করলে কত পাচ্ছি দেখো। সংখ্যাটিকে 12 দিয়ে গুণ করলে কত হবে? এক্স গুণ 12 সমান 12x। তাহলে 12 দিয়ে গুণ করা হয়ে গেল। তা থেকে 48 বিয়োগ, তাহলে কি লিখবো? প্রাপ্ত সংখ্যা থেকে যেটা পেলাম, প্রাপ্ত সংখ্যা থেকে 48 বিয়োগ করলে হবে, বলো কত হবে? প্রাপ্ত সংখ্যা কত? 12x পেয়েছি, তাতে থেকে 48 বিয়োগ করতে বলেছে, যাও বিয়োগ করে দিলাম। যা যা বলছে দেখো করতে করতে যাচ্ছি। তাহলে 48 বিয়োগ করলে বিয়োগ ফল, তাহলে এই বিয়োগ ফল পর্যন্ত হয়ে গেল। এটা আমাদের সেই বিয়োগ ফলটা, মূল সংখ্যাটির এত অংশ হবে। তাহলে এতদূর একটা কাজ হয়ে থাকলো। এবার আমরা বের করছি মূল সংখ্যাটির কত? 2.2 অংশ সমান কত? মূল সংখ্যাটি কত? এক্স, তার 2.2 মূল সংখ্যা মানে শুরুতে যে সংখ্যাটা ছিল, হ্যাঁ। তাহলে মূল সংখ্যার 2.2 অংশ। তাহলে এক্স গুণ, এটা যদি পূর্ণ ভাঙি তাহলে 2 এর সঙ্গে 5 গুণ করলে 10, তার সঙ্গে 2 যোগ করলে 12। তাহলে এক্স গুণ 12/5, এটা হয়ে গেল মূল সংখ্যার 2.2 অংশ। তাহলে প্রশ্নটিতে কি বলেছিল? 12 গুণ করে 48 বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পাবো সেটা মূল সংখ্যাটির 2.2 অংশ হবে, অর্থাৎ এটা এবং এটা সমান হবে। তাহলে করে দিচ্ছি শর্তানুসারে। শর্তানুসারে কি হচ্ছে? 12x মাইনাস 48 সমান এক্স ইন্টু 12/5। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। তাহলে তোমরা লিখে নেবে, অতএব নির্ণেয় সমীকরণ এটা। ওকে, বোঝা গেল? এবারে চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। এবারে আমরা এফ এর অঙ্কটি করব। দেখো এফ এর অঙ্কটিতে কি বলা রয়েছে? সিতারা বেগমের ফলের দোকানে মোট ফলের 1/3 আপেল, 2/7 কমলা লেবু এবং অবশিষ্ট 160টি রয়েছে নাশপাতি। তাহলে সিতারা বেগমের ফলের বাগানে টোটাল ফল কতগুলো আছে সেটা যদি আমি জানতে পারি, তাহলে তার 1/3 আপেল পেয়ে যাব। তাহলে আপেল কত পিস আছে পেয়ে যাব। তাহলে ধরে নিচ্ছি সিতারা বেগমের ফলের দোকানে ফল আছে এক্সটি। তাহলে ধরি সিতারা বেগমের ফলের দোকানে ফল আছে কত পিস? এক্সটি। তাহলে ফল আছে কতগুলি? এক্সটি ফল আছে। এবারে বলেছে
যে মোট ফলের 1/3 আছে আপেল। তাহলে আপেল আছে কতগুলি? আপেল আছে মোট ফল কতগুলি? এক্স, তার 1/3 তাহলে এক্স গুণ 1/3টি, তার মানে এক্স বাই 3টি, এই উপরের সঙ্গে উপর গুণ হয়। এরপরে চলে যাচ্ছি, আপেল হয়ে গেল। এবারে আমরা যাব কমলা লেবু। তাহলে কমলা লেবু আছে, কে নেবেন বলেন? কমলা লেবু আছে, আছে মানেই বিক্রি করতে হবে। তাহলে কমলা লেবু কতগুলি আছে বলো? এক্স ছিল টোটাল ফল, আর কমলা লেবু আছে টোটাল ফলের 2/7। তাহলে গুণ 2/7টি। তাহলে এক্স এর সঙ্গে 2 গুণ করলে এখানে হয়ে যাচ্ছে 2x/7টি। এতগুলি আছে কমলা লেবু। এবং অবশিষ্ট 160টি আছে নাশপাতি। নাশপাতি আমাকে আর কষ্ট করে বের করতে হবে না, বলে দিয়েছে কতগুলি আছে। তাহলে নাশপাতি আছে, বলো কার কোন ফলটা খেতে বেশি পছন্দ বলো দেখি। তাহলে নাশপাতি আছে, নাশপাতি আছে কতগুলি? 160টি নাশপাতি আছে। তাহলে আপেল আছে এতগুলি, কমলা লেবু আছে এতগুলি, নাশপাতি আছে এতগুলি। সিতারা বেগমের ফলের দোকানে আর কোনো ফল নেই, মাত্র এই 3টে ফল আছে। তাহলে এই 3টেকে যদি আমি যোগ করি, আপেল এত পিস, কমলা লেবু এত পিস, আর নাশপাতি এত পিস, তাহলে কি পাবো বলো তো? মোট ফল কতগুলো আছে? তাহলে মোট ফল, মোট ফল আছে x/3 আপেল, 2x/7 কমলা লেবু, এবং 160টি নাশপাতি। তাহলে এতগুলি ফল আছে, এটা পেলাম আমরা। আর এখানে আমরা প্রথম লাইনে কি ধরেছিলাম দেখো তো? সিতারা বেগমের ফলের দোকানে ফল আছে এক্সটি। এমা আমি তো দুরকম কথা বললাম, এতক্ষণ তো অঙ্কে থাকছিল একরকম, আমি বের করছিলাম একরকম। আর এবার দেখো, আমি এখানে বলেছি যে সিতারা বেগমের ফলের দোকানে ফল আছে এক্সটি, আবার আমি এখন বলছি যে সিতারা বেগমের ফলের দোকানে মোট ফল আছে এতটি। তাহলে কি ফার্স্ট লাইন আর লাস্ট লাইন কোনটা সত্য? দুটোই সত্য। আর দুটোই সত্য মানে শর্তানুসারে এই দুটো সমান। তাহলে শর্তানুসারে এক্স সমান x/3 প্লাস 2x/7 প্লাস 160, এটা হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। তাহলে লিখে দেবে নির্ণেয় সমীকরণ এটা। ওকে, চলো এবার চলে যেতে হবে আমাদের পরের অঙ্কে। তাহলে জি এর অঙ্কটি আমরা এবার করব। জি নম্বর অঙ্কে কি রয়েছে? আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স, কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5। সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। তাহলে আমি 2 অঙ্কের সংখ্যা লিখেছি, 2 অঙ্কের সংখ্যা লিখতে গেলে এককের ঘরে কেউ থাকবে এবং দশকের ঘরে কেউ থাকবে, তাই তো? তাহলে এই যে এককের ঘরের অঙ্কটিকে আমরা কত লিখবো? বলেছে একক স্থানীয় অঙ্ক এক্স, এটা বলে দেওয়া রয়েছে একক স্থানীয় অঙ্কটি এক্স, তাহলে আমাকে আর ধরতে হচ্ছে না। কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5, আমি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স, কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5, তাহলে এটাও বলে দেওয়া রয়েছে দশক স্থানীয় অঙ্ক 5। সংখ্যাটির একক, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের কত গুণ? 11 গুণ। তাহলে দেখো, যখন আমি বললাম যে এককের স্থানে 3 রয়েছে আর দশকের স্থানে 5 রয়েছে, তুমি কি করলে? তাহলে সংখ্যাটি কত? 453 হবে। পাশাপাশি বসিয়ে দিয়ে বলে দিলে যে 53 হবে। তুমি ভাবছো পাশাপাশি বসিয়ে দিলেই সংখ্যা তৈরি হয়ে যায়, কিন্তু সেটা তৈরি হয় না। সেটা কিভাবে তৈরি হয় আমরা ছোটবেলায় পড়েছি। দেখো 53 আমরা কিভাবে পড়তাম? 5 10 3 53 পড়তে তো। তাহলে এই যে 5 10 3, এই কথাটার অর্থ কি? 5 গুণ 10 যোগ 3, 5 10 3। তাছাড়া ক্লাস যখন তোমরা 5-এ ছিলে এটার স্থানীয় মানে বিস্তার করেছো। 53কে আমরা স্থানীয় মানে বিস্তার করে কি লিখতাম? 5 গুণ 10 যোগ 3। কারণ এই 5টা দশকের ঘরে রয়েছে, যে দশকের ঘরে রয়েছে তাকে 10 দিয়ে গুণ করতে হয়। কেউ যদি শতকের ঘরে থাকে তাহলে তাকে 100 দিয়ে গুণ করতে হয়। আশা করি এগুলো তোমাদের মনে রয়েছে। তাহলে এই যে 53-র বেলায় 5 গুণ 10 যোগ 3 দিয়ে এখানে 50 যোগ 3 সমান 53 হচ্ছে। তার জন্য বসাচ্ছ 5 3 দিয়ে, তুমি বলছো 5 3 পাশাপাশি বসে গেল। কিন্তু যখন 5 আর এক্স এসছে এবার, যে তুমি বলবে স্যার তাহলে 5x হবে? না, হবে না, কারণ আসল রুলস কি? আসল রুলস হচ্ছে 5 10 এক্স।
তাহলে এই 5 10 x মানে কি 5 × 10 + x, আর 5-এর সঙ্গে 10 গুণ করলে কত 50 + x। আর তোমরা আগেই করেছো 50-এর সঙ্গে x কে তো যোগ করা যায় না, ওটা 50 + x আকারেই থেকে যায়। তাহলে সংখ্যাটি কিন্তু 5x হবে না, 50 + x হবে। তাহলে বোঝাতে পারলাম? তাহলে প্রথমে এবার আমরা লিখে নেব। তাহলে একক স্থানীয় অঙ্ক কত বলা রয়েছে? একক স্থানীয় অঙ্কটি বলা রয়েছে x। একক স্থানীয় অঙ্ক কত? x। আর দশক স্থানীয় অঙ্ক কত বলা রয়েছে? 5। তাহলে সংখ্যাটি কত হবে বলো তো? সংখ্যাটি এক্ষুনি ফর্মুলা বললাম কি, দশক স্থানে যে থাকবে তাকে 10 দিয়ে গুণ করব, তারপর তার সঙ্গে একক স্থানীয় অঙ্কটাকে যোগ করে দেবো। এখানে যে থাকুক, 5 থাকুক, 6 থাকুক, 10 থাকুক, ওয়াই থাকুক, জেড থাকুক, যদি এখানে আমি বসে থাকি তাহলে আমাকেই 10 দিয়ে গুণ করে দেবে। তারপরে একক স্থানে যে থাকবে তাকে যোগ করে দেবে। তাহলে ধরো আমি আছি দশকে আর এককে আছো তুমি, তাহলে সংখ্যাটি কত হবে? আমি গুণ 10 যোগ তুমি। বুঝতে পারলে? তাহলে সংখ্যাটি হয়ে গেল 5 × 10 = 50 যোগ এক্স। এবারে বলছে যে কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5 সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। তাহলে একবার আমি এই সংখ্যাটি পেলাম, আর একবার সংখ্যাটি বের করছি। দেখো সংখ্যাটি সংখ্যাটি কি বলেছে? একক স্থানীয় অঙ্কের 11 গুণ। একক স্থানীয় অঙ্কটা কে? এক্স। তাহলে তার 11 গুণ মানে 11x। দেখো এখানেও আমি বলছি সংখ্যাটি 50 + x, আবার এখানে বলছি সংখ্যাটি 11x। তাহলে একই অঙ্কের সংখ্যা তো আর আলাদা আলাদা হবে না। তাহলে শর্তানুসারে কি এই দুটো সমান? তাহলে শর্তানুসারে কত হবে? 50 + x সমান 11x। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, লিখে দেবে শেষে। অতএব নির্ণেয় সমীকরণটি হলো 50 + x সমান 11x। ওকে, চলো এবার আমরা চলে যাবো এইচ এর অঙ্কটিতে। তাহলে এইচ এর যে অঙ্কটি আমরা এবার করব, সেটাতে কি বলা রয়েছে? বিপ্তার্ক একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছে, যার শতক স্থানীয় অঙ্ক ওয়াই, দশক স্থানীয় অঙ্ক 7 এবং একক স্থানীয় অঙ্ক 0। তাহলে সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে আগের অঙ্কটির মতো, আগে শুধু একক আর দশক ছিল, এবার শতককেও এর মধ্যে নিয়ে চলে এসছে। তাহলে এখানে কি কি বলে দেওয়া রয়েছে দেখো, শতক স্থানীয় ওয়াই, দশক স্থানীয় অঙ্ক 7 আর একক স্থানীয় 0। তাহলে স্থানীয় একক স্থানীয় অঙ্কটি কত হলো? একক স্থানীয় অঙ্কটি 0। দশক স্থানীয় অঙ্কটি কত বলে দেওয়া রয়েছে? দশক স্থানীয় অঙ্কটি 7। আর শতক স্থানীয় অঙ্কটি কত বলে দেওয়া রয়েছে? শতক স্থানীয় অঙ্কটি বলে দেওয়া রয়েছে ওয়াই। তাহলে একক স্থানীয় 0, দশক স্থানীয় 7 এবং শতক স্থানীয় অঙ্ক কত? ওয়াই। তাহলে এখান থেকে আমরা এবার কি করছি? সংখ্যাটি সংখ্যাটি বের করার ফর্মুলা আগে কি বললাম? শতক স্থানে যে থাকবে তাকে 100 দিয়ে গুণ, দশক স্থানে যে থাকবে তাকে 10 দিয়ে গুণ, আর একক স্থানে যে থাকবে তাকে 1 দিয়ে গুণ, এবং সবগুলোর যোগফল। তাহলে শতক স্থানে এখানে কত রয়েছে? ওয়াই। তাহলে ওয়াই কে করব 100 দিয়ে গুণ, যোগ দশক স্থানে রয়েছে 7, তাহলে 7 কে করব কত দিয়ে গুণ? 10 দিয়ে। আর একক স্থানে 0, 0 কে 1 দিয়ে গুণ। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? ওয়াই এবং 100 গুণ করলে 100 ওয়াই, 7-এর সঙ্গে 10 গুণ করলে 70, আর 0-র সঙ্গে 1 গুণ করলে 0। তাহলে ওটা বাদ চলে গেল। তাহলে সংখ্যাটি আমরা পেলাম 100 ওয়াই প্লাস 70। আবার বলছে যে সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে আর এক রকম ভাবে সংখ্যাটি বের করছি। তাহলে সংখ্যাটি কত? শতক স্থানীয় অঙ্ক। শতক স্থানীয় অঙ্ক কত? দেখো ওয়াই রয়েছে। তাহলে শতক স্থানীয় অঙ্কের 114 গুণ সমান 114 ওয়াই। তাহলে আবার দেখো একই অঙ্কে আমি দেখতে পাচ্ছি সংখ্যাটি একবার বেরোলো 100 ওয়াই প্লাস 70, আর একবার বেরোচ্ছে 114 ওয়াই। তার মানে কি এরা দুটো সমান। তাহলে শর্তানুসারে
তাহলে শর্তানুসারে 100y প্লাস 70 সমান 114y। তাহলে এটা হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার, লিখে দেবে। অতএব নির্ণেয় সমীকরণটি হলো 100y প্লাস 70 সমান 114y। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরের ক্লাসে পরের যে অঙ্কগুলি আছে সেইগুলি নিয়ে সমাধান করব। যদি আজকের ক্লাসটি করে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পেতে পারো। এবং ক্লাসটি করে কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।